দেহকোষ আর হচ্ছে জনন কোষ। তাহলে দেহকোষ আর হচ্ছে কি জনন কোষ। আমরা জীবদেহের একককে কি বলবো? কোষ বলবো। সেই কোষটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। এটা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। সুগঠিত নিউক্লিয়াস নেই আদি কোষের মধ্যে, আর প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। আর এই প্রকৃত কোষটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা দেহকোষ আর হচ্ছে জনন কোষ। জনন কোষটা হচ্ছে বংশবৃদ্ধির কোষ, আর দেহকোষটা হচ্ছে কি পুরো দেহটা, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর যে শারীরিক স্ট্রাকচারটা, গঠনটা তৈরি হবে, সেটা দেহকোষ দিয়ে। তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে জানলে। আমরা আবারও বলছি যে আমাদের অধ্যায়ের শুরুতে আমাদের প্রথমে ধারণা থাকতে হবে, এই জ্ঞানমূলক কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোষ কি। তাহলে জীবদেহের একককে কি বলা হবে? কোষ বলা হবে। সেই কোষের প্রকারভেদটা আমরা জানলাম, আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। নিউক্লিয়াসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর প্রকৃত কোষটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, দেহকোষ আর জনকোষ। তাহলে তোমরা প্রকারভেদ সহ জানলে, এটা বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, তোমরা বই থেকে আরো ভালোভাবে পড়ে নেবে। আজকে আমরা একটা পাশাপাশি দুটি কোষ নিয়ে কথা বলতে পারি, অথবা একটা কোষ নিয়ে কথা বলতে পারি। একটা কোষের চিত্র আঁকবো, এবং সেই কোষের চিত্রের মধ্যে আজকে শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষটা নিয়ে কথা বলতে পারি, অথবা প্রাণী কোষটা নিয়ে কথা বলতে পারি। যে কোনো একটা কোষ নিয়ে আমরা কাজ করব। কোষের চিত্রটা আমরা আঁকবো। তোমরা অনেকেই বলো স্যার চিত্র আঁকতে পারি না। চিত্র আঁকার জন্য চিত্রশিল্পী হওয়ার দরকার নাই। তোমাদের একটা সিস্টেম আছে, সেটা হলো ডট সিস্টেম। ডট দিয়ে আমরা শেপ তৈরি করব। ডট দিয়ে আমরা একটা শেপ তৈরি করব, সেই শেপের মাধ্যমেই আমরা কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ যে কেউ ডট সিস্টেমে একটা ছবির একটা চিত্রের মানে ডট সিস্টেমেই সেই শেপটা আঁকতে পারবে, একেই সে এই কাজটা করে ফেলতে পারবে। তাহলে আমরা একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকার চেষ্টা করব, এবং সেই কোষের মধ্যে আজকে প্রাণী কোষটা করবো। আমরা প্রাণী কোষের চিত্র আঁকবো, এবং সেই কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো দেখাবো। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণুর মিল আছে, আবার দুই একটা জায়গায় অমিলও আছে। এই মিল অমিলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমরা উদ্ভিদ কোষ নিয়ে কাজ করব, আমরা প্রাণী কোষ নিয়ে কাজ করব। চিত্রটা আমাদের খুব ভালো করে আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে সবাইকে। প্রত্যেককেই উদ্ভিদ কোষের চিত্র আঁকতে হবে, প্রাণী কোষের চিত্র আঁকতে হবে। এই চিত্রটা আঁকতে গিয়েই একটা কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে সেই বিষয় সম্পর্কে আমরা একদম স্পষ্ট ধারণা পেয়ে যাব। চিত্র না আঁকলে কিন্তু এই বিষয়গুলো মনে রাখা সম্ভব না, এবং আমরা জানতেও পারবো না যে কী কী থাকে। এমনকি পাশাপাশি উদ্ভিদ ও প্রাণী কোষকে রেখে কী কী পার্থক্য সেটা কিন্তু আমরা বলতেও পারবো। তাহলে তোমরা অবশ্যই আজকে আমি বোর্ডে কাজ করার পরে বাসায় তোমরা অবশ্যই এটা একটা বড় পেজে এটা প্র্যাকটিস করবে, এবং সেটা বিভিন্ন অঙ্গগুলোর নাম লেখার চেষ্টা করবে। তাহলে তোমরা একটা কোষের সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবে। তাহলে আমরা একটা প্রাণী কোষের চিত্র আঁকছি, এবং তার বিভিন্ন অংশগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। প্রাণী কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে আমি ডট সিস্টেমে কাজটা করছি, তোমরা একটু ভালো করে দেখো ডট সিস্টেমে কিভাবে একটা কোষের চিত্র আঁকতে হয়। তোমরা জাস্ট ডট দিয়ে একটা শেপ তৈরি করে ফেলবে। দেখো মুহূর্তের মধ্যে কিন্তু অল্প সময়ে কম পরিশ্রমে তুমি এই কাজটা করে ফেলতে পারবা, যে কেউ এই কাজটা করতে পারবে। তাহলে এই যে একটা শেপ হয়ে গেল। তাহলে প্রাণী কোষের কি হলো? আমরা একটা শেপ এখানে তৈরি করে দিলাম। এখানে কোনো কোষ প্রাচীর থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র কোষ আবরণী। যেহেতু আমরা প্রাণী কোষ নিয়ে কাজ করছি, প্রাণী কোষের কোনো রকম কোষ আবরণী থাকে, কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ আবরণী থাকে। যেহেতু কোষ আবরণী থাকে, তাহলে আমরা শুরুতে কিন্তু একটা পার্থক্য পেয়ে গেলাম যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষের মধ্যে শুধুমাত্র কোষ প্রাচীর থাকে। তো আমরা কিছু কোষ গহ্বর, প্রাণী কোষের মধ্যে বেশ কয়েকটি কোষ গহ্বর থাকে, ছোট ছোট, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর থাকে। আমরা কয়েকটা কোষ গহ্বর প্রথমে দিয়ে ফেলবো। এখানে খাবার জমা থাকে, কোষ গহ্বরের মধ্যে খাবার, পানি, বিভিন্ন রাসায়নিক বস্তু জমা থাকে। তাহলে কোষ গহ্বরের ক্ষেত্রে আমরা দিয়ে ফেললাম তিনটা। আমরা মাইটোকন্ড্রিয়া দিব, কারণ প্রত্যেকটা কোষের মধ্যেই মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা 3-4টা মাইটোকন্ড্রিয়া দিব। কোষের মধ্যে একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে, অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। তো আমরা কিছু মাইটোকন্ড্রিয়াও দেওয়ার চেষ্টা করব। আমরা কয়েকটা
মাইটোকন্ড্রিয়া এখানে দিব, তিনটা দিলাম। তো এই মাইটোকন্ড্রিয়ার গঠনটা তোমরা অবশ্যই আলাদা করে পড়বা। এটা ভিতরে আবার খাঁচকাটা এরকম ভাঁজের মধ্যে থাকে, ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের যত শক্তি উৎপন্ন হয় এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। আমরা কিন্তু কোষ গহ্বর দিয়েছি, কয়টি দিয়েছি? 3 জায়গা থেকে দিয়েছি। মাইটোকন্ড্রিয়া সংখ্যায় অনেকগুলো থাকে, আর এখানে আমরা 3টা দেখানোর চেষ্টা করেছি। এই কোষের মধ্যে একটা বিশেষ বস্তু থাকে যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, যেমন সেন্ট্রিওল নামে একটা ছোট্ট একটা অঙ্গ থাকে। এই সেন্ট্রিওলটা এমন একটা অঙ্গ যেটা শুধুমাত্র তোমার কিসে থাকবে? শুধুমাত্র থাকবে হলো আমাদের প্রাণী কোষের মধ্যে থাকবে সেন্ট্রিওলটা। তাহলে এখানে সেন্ট্রিওলটা শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে থাকবে। এরপরে আমরা কিছু গলজি বস্তু দিব। গলজি বস্তু থাকে সংখ্যায় অনেক জায়গায় থাকে, অনেকগুলো থাকে। সেই গলজি বস্তুগুলোকে আমরা আঁকার চেষ্টা করব। এটা খুব সহজেই তোমরা আঁকতে পারবে আশা করি। গলজি বস্তুগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এরকম ভাবে আমরা গলজি বস্তু এঁকে দিব। গলজি বস্তু কয়েক জায়গায় থাকে, এদিকেও থাকবে, এদিকেও সামান্য পরিমাণ আমরা দেখার চেষ্টা করব। গলজি বস্তুকে তোমরা সহজেই এঁকে করতে পারবে। আরও কয়েকটা জায়গাতে গলজি বস্তু একাধিক জায়গাতে এই প্রত্যেকটা অঙ্গাণুর কি কি কাজ আছে সেগুলো আমরা আবার আলাদা করে জানার চেষ্টা করবো। কিন্তু এখন আমরা এই গলজি বস্তুগুলো সবগুলো অঙ্গাণু আঁকার চেষ্টা করতেছি। এটা আমরা বেশ কিছু জায়গাতে গলজি বস্তু এঁকেছি, কিন্তু আমরা একটা বিষয় এখনো আঁকি নাই, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা আগেই বলেছি যে প্রকৃত কোষের যে বিষয়টা সেটা হচ্ছে নিউক্লিয়াসটা থাকবে। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ। মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিকর, কিন্তু নিউক্লিয়াস ছাড়া কোষের সত্যিকার অর্থে প্রকৃত কোষ হবে না। তাহলে নিউক্লিয়াসটা আমরা কি করে আঁকবো? প্রথমেই তোমরা ভিতরে চাঁদের মতো একটা কালো অংশ, চাঁদের মতো কিন্তু দেখতে আবার একটা কালো একটা অংশ আমরা তৈরি করব, এবং তার চারিদিকে আমরা বৃত্তাকার ভাবে একটা অংশ দিয়ে ঘিরে দিব। এটাকে এবার নিউক্লিয়ার আবরণী বলা হয়। এই নিউক্লিয়ার আবরণী দিয়ে আমরা এটাকে ঘিরে দিব, এবং ভিতরে আমরা কি ক্রোমোজোম দিয়ে দিব, সুতার মতো ক্রোমাটিন তন্তু বলা হয় এগুলোকে। আর ভিতরের দিকে থাকবে সাইটোপ্লাজম, যেটাকে ডট 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 দিয়ে কি করা হয়, দেখানো হয় যে পুরো সাইটোপ্লাজম, অর্থাৎ কোষ আবরণীর নিচের অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম, এবং তারপরে আসলে নিউক্লিয়াসটাকে সরিয়ে নেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের কোষ আবরণীর নিচের অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে তোমার কোষ আবরণীগুলা সাইটোপ্লাজম থাকবে, তারপর হচ্ছে তোমার অঙ্গাণুগুলো থাকবে। আমরা এই ডটের মাধ্যমে সাইটোপ্লাজমটাকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের নিউক্লিয়াসের পাশেও একটা তোমার গলজি বস্তু দেখানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ এই নিউক্লিয়াসের পাশেও গলজি বস্তু কোষের বিভিন্ন জায়গার মধ্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা দেখাতে হবে গলজি বস্তুগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এখন আমরা চিহ্নিত করার চেষ্টা করি। প্রথমে আমরা কিন্তু সবগুলো অঙ্গ মোটামুটি এখানে এঁকে ফেলেছি। আমাদেরকে এখন দেখাতে হবে কোন অঙ্গগুলোর নাম কি। একেবারেই শুরুতেই আমরা যদি দেখাই, এটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর।
এটা হচ্ছে কোষ কোষ প্রাচীর, কোষ প্রাচীর না, কোষ আবরণ, কোষ আবরণী। কারণ প্রাণী উদ্ভিদ কোষে কিন্তু কি থাকবে না, কোষ প্রাচীর থাকবে না প্রাণী কোষের মধ্যে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে। তাহলে এখানে শুধু থাকবে কোষ আবরণী থাকবে, এটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটাকে বলা হচ্ছে কি গলজি বস্তু, গলগি বস্তু বলা হয়, গলজি বস্তু বলা হয়। আসলে আমাদের বইতে লেখা আছে গলজি বস্তু, গলজি বস্তু। তারপরে আমরা এটাকে লিখব হচ্ছে নিউক্লিয়াস, কোষের প্রাণ, নিউক্লিয়াস। তারপর হচ্ছে এটাকে বলা হয় কোষ গহ্বর বলা হয়, কোষ গহ্বর। বইতে এগুলো আছে, মিলিয়ে লিখবেন। আর এটা একটা বিশেষ অঙ্গ যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল, যেটা শুধুমাত্র প্রাণী কোষই থাকবে, সেন্ট্রিওল। অর্থাৎ যেটা শুধু প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে থাকবে না। এটা যখন প্রাণী কোষের বিভাজন শুরু হবে, প্রাণী কোষের বিভাজন যখন শুরু হবে তখন এটা প্রাণী কোষে শুধুমাত্র সেন্ট্রিওল থাকবে। এই সেন্ট্রিওল 43 প্রাণী কোষে কি থাকবে, সেন্ট্রিওল থাকবে। তাহলে প্রাণী কোষে এই যে সেন্ট্রিওল দেখা যাচ্ছে যে এটা শুধু সেন্ট্রিওলটা শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনের জন্যই কি হবে ব্যবহৃত হবে, মানে কোষ বিভাজনের জন্য ব্যবহৃত হবে, মাইটোসিস না শুধু, মানে কোষ বিভাজনের সময় এই অঙ্গটা খুবই জরুরি অঙ্গ হিসেবে কাজ করবে। আর ভিতরে ডট ডট দেওয়া যে অংশগুলো আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে তোমরা আবার খেয়াল করো, আমরা প্রথমেই লিখেছি কোষ আবরণী, অর্থাৎ প্রাণী কোষের কোষ প্রাচীর থাকবে না, কোষ আবরণী থাকবে, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে, গলজি বস্তু থাকবে, সেন্ট্রিওল থাকবে, নিউক্লিয়াস থাকবে, এবং হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, আর কোষ গহ্বর থাকবে। তাহলে এইটা হচ্ছে তুমি যদি এইটুকু আঁকতে পারো তাহলে তুমি কিন্তু মোটামুটি ভালো একটা নাম্বার পেয়ে যাবে। যদি কোষ তোমাকে বলা হয় যে প্রাণী কোষের চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো, তাহলে আমরা প্রাণী কোষের চিত্র আঁকবো এবং তার বিভিন্ন অংশগুলো কি করব, চিহ্নিতকরণ করে দেব। এখন বিষয় হলো আমাদের প্রাণী কোষ আঁকছি আমরা, এখন আজকে আরেকটা সময় আছে। আচ্ছা, প্রাণী কোষের মতো করেই তোমাদের উদ্ভিদ কোষটা আঁকতে হবে, এবং উদ্ভিদ কোষটা আঁকার পরে এই সবগুলো অঙ্গ দেখাতে হবে। উদ্ভিদের মধ্যে বিষয়টা হবে সেটা হলো সেন্ট্রিওল থাকবে না, কোষ প্রাচীর থাকবে, এবং হচ্ছে সেখানেও মাইটোকন্ড্রিয়া থাকবে, গলজি বস্তু থাকবে, নিউক্লিয়াস থাকবে, কিন্তু কোষ গহ্বরটা যথেষ্ট বড় হবে। এখানে যেমন কোষ গহ্বরের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু ওইখানে থাকবে শুধুমাত্র একটা কোষ গহ্বর। আর আরেকটা বাড়তি জিনিস থাকবে, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদে থাকবে। উদ্ভিদে যেহেতু রঙিন সবুজ হয়, বা উদ্ভিদের বিভিন্ন আমরা বিভিন্ন রঙিন বস্তু দেখি, উদ্ভিদের যে পাতা সবুজ হওয়ার জন্য কিন্তু ক্লোরোপ্লাস্ট, তারপর ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্টের কথা আমরা জানি। অর্থাৎ দেখা যাচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামে একটা ছোট ক্ষুদ্র অঙ্গ থাকবে, সেটা তোমরা আঁকার চেষ্টা করবে। তাহলে যেহেতু আমি বলছি যে ডট দিয়েই চিত্র আঁকা যায়, তাহলে ডট দিয়েই তোমরা ডট সিস্টেমের মাধ্যমে কি উদ্ভিদ কোষের চিত্রটা তোমরা আঁকবে। তোমাদের বাড়ির কাজ হলো প্রাণী কোষের চিত্র অঙ্কন করা, উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করা, এবং তারপরে একটা পার্থক্য লেখা যে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তাহলে কী। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে প্রাণী কোষের চিত্র আঁকবো, তার বিভিন্ন অঙ্গাণুগুলোকে আমরা চিহ্নিতকরণ করব। এরপরে আমরা উদ্ভিদ কোষের চিত্র আঁকবো,
সেটার বিভিন্ন অঙ্গাণুগুলো চিহ্নিতকরণ করব। এবং এই দুটো কাজ করার পরেই আমরা নিজেরা খুব সহজেই কিন্তু বলে ফেলতে পারবো উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কী। পার্থক্যগুলো আমি বলছি, তোমরা শুনে নাও। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপরে হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিউল থাকবে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রিউল কি থাকে না। তারপর হচ্ছে প্রাণী কোষে একাধিক কোষ গহ্বর থাকে ছোট আকৃতির, কিন্তু উদ্ভিদ কোষে একটাই যথেষ্ট বড় আকৃতির কি থাকবে, তোমার কোষ গহ্বর থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কী থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আর একটা পার্থক্য বলা যায়, অনেকগুলো পার্থক্য বলা যাবে। উদ্ভিদ কোষে তোমার কোষ নিউক্লিয়াসটা এক প্রান্তে অবস্থান করে, যেহেতু কোষ গহ্বরটা যথেষ্ট বড় এবং বিশাল জায়গা জুড়ে থাকে, যার কারণে কোষ প্রাচীরটা যার কারণে কী হবে, নিউক্লিয়াসটা এক প্রান্তে অবস্থান করে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা মোটামুটি মাঝখানে অবস্থান করে, যেহেতু এখানে কোষ গহ্বরগুলো কি ছোট এবং সংখ্যা একাধিক। তাহলে এই যে আমি বেশ কিছু পার্থক্য বললাম, আমি আরেকবার তোমাদের বলি, তোমরা শুনো, যে তোমরা যেন উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা একদম সুস্পষ্টভাবে বলতে পারো, সেটার জন্যই তোমাদের এই কাজ। তোমরা উদ্ভিদ কোষের চিত্র আঁকবে, প্রাণী কোষের চিত্র আঁকবে। আমি পার্থক্যগুলো আবার বলছি। প্রাণী কোষে কোষ আবরণী থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ আবরণী থাকে না, থাকে হলো কোষ প্রাচীর। প্রাণী কোষে সেন্ট্রিউল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিউল থাকে না। প্রাণী কোষে কোষ গহ্বর সংখ্যায় অনেকগুলো এবং আকৃতিতে ছোট, কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বর যথেষ্টই বড়। প্রাণী কোষে নিউক্লিয়াস মোটামুটি মাঝখানে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক প্রান্তে অবস্থান করে। প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কি ক্লোরোপ্লাস্ট কি থাকে। তাহলে এই যে আমরা 6টা পার্থক্য বললাম, তোমরা খাতায় সুন্দর করে পাশাপাশি ছক তৈরি করে এই পার্থক্য তোমরা লেখার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। এটাই হলো তোমাদের কাজ। এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটা অঙ্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমরা এই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখবে। এখন তোমরা খুব দ্রুত এই চিত্রটা এঁকে নাও এবং বিভিন্ন অঙ্গগুলোর নাম লিখে নাও, ঠিক আছে? আদিক স্যার ওদের সাথে কথা বলবো 1 মিনিট। ওই যে ওরা তো এখনও দেখলাম যে নামগুলা ঠিক করে নেই, মানে ওই যে না ওদের সবই সেই মোবাইল টোবাইল সেইগুলো, ওদের নাম তো ঠিক হয়নি এখনও। সব দেখলাম যে সব পার্টিসিপেন্ট যারা আছে সবারই দেখলাম যে সেই অধিকাংশরাই হ্যাঁ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাস 6 এর শিক্ষার্থীরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন ফোন দেওয়ার পরে তোমাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, তোমাদের সংখ্যা মোটামুটি দেখলাম আজকে। স্যার প্রথম দিকে স্যার আমরা বুঝতে পারি। হ্যাঁ স্যার প্রথম দিক দিয়ে আমরা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমাদের সমস্যা হলে প্রথম দিক দেখুন না, সব প্রথম দিক দিয়ে শব্দ শুনতে পাওনি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা খেয়াল থাকবে। না স্যার। এই বিষয়টা জি স্যার, স্যার প্রথম দিক আমরা স্যার কিছু দেখতে পাই। সমস্যা হচ্ছে স্যার একটা মেয়ের ছবি আসছিল।
একটা মেয়ের ছবি আসছে, আবার কেউ বলতেছে শব্দ শুনতে পাইনি, নানা সমস্যার কথা বলবে। আমি পারি। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা শোনো, তোমরা তো ক্লাস বুঝতে পারছো, তো এইগুলা খেয়াল থাকবে আমাদের। তোমাদের উপস্থিতি আরো বাড়তে হবে, এখন তোমাদের যে মোবাইল নাম্বার, তোমাদের মোবাইলের নামগুলো উঠতেছে, এগুলো বাদ দিতে হবে। তোমরা তোমাদের রোল নাম্বার লিখবা, ঠিক আছে? যারা তোমাদের নাম লেখার দরকার নেই, তোমরা রোল লিখবা, শ্রেণী লিখবা, ঠিক আছে? আর বালক হলে বয় লিখবা, আর বালিকা হলে গার্ল লিখবা, ঠিক আছে? জি বা বি লিখে দিলে হয়, সংক্ষিপ্ত আকারে জি লিখে দিবা, গার্ল হলে জি আর বয় হলে বি লিখে দিবা, ঠিক আছে? যা অনেকের মোবাইল নাম্বারগুলোতে সবগুলো আচ্ছা মোবাইল স্যার, নাম্বার এই তো ব্যাপারটা। জি ব্যাপারটা স্যার বুঝলাম না। বলছি যে প্রত্যেকের নাম লেখার দরকার নেই, মানে ক্লাস 6 এর যার রুল যত মোবাইল নামটা আসে, মোবাইলের নামটা লেখা যাবে না, মোবাইলের পরিবর্তে লিখতে হবে ক্লাস 6, তারপর বালক হলে বি লিখতে হবে, আর ক্লাস রুম নাম্বারটা লিখতে হবে। আমরা প্রতিদিন যে উপস্থিতি নিব, সেই উপস্থিতির জন্য এই মোবাইলের নামের পরিবর্তে নাম লিখে দিতে হবে। অর্থাৎ না, মোবাইল শিক্ষার্থীর নাম লেখা দরকার নেই, রুল নাম্বার, ক্লাস 6 আর বয় লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে প্রথমে লিখতে হবে ক্লাস 6, তারপরে বালক হলে লিখতে হবে বি, আর তারপরে লিখতে হবে রুম নাম্বার লিখতে হবে, ঠিক আছে? আমি আবার ক্লাস 6 লিখতে হবে। আর বালিক 20, যদি বালক হয়, যদি বালক হয় তাহলে 6 মানে বালক, যার কত লিখতে হবে, ঠিক আছে? আমি তো উদাহরণ দিয়েছি 6 গার্ল, যদি বালিকা হয় তাহলে লিখতে হবে 20, কে বালক আর কে বালিকা এবং কার রুল কত, এটা আমরা লিখে নেবো, ঠিক আছে? উপস্থিতি লিখে নেবো। তাহলে তোমাদের যে মোবাইলের নামগুলো আছে, এই নামগুলো পরিবর্তে তোমরা কি লিখে দিবা? 6 লিখবা, বালক হলে বয় বি লিখবা, আর বালিকা হলে 6, গার্ল লিখবে। তো ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস করার জন্য। তোমরা আজকে যা আমরা করালাম এই কাজগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে, এগুলো করে রাখবে, ঠিক আছে? আর সমস্যাগুলো আমি ক্লাসের শেষে 5 মিনিট তোমাদের সাথে কথা বলবো, সমস্যা বলবো, ঠিক আছে? লাস্ট 5 মিনিট তোমাদের সাথে কথা বলবো। আজকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
অনেক স্কুলে হাই হাই স্ক্রিন রেকর্ডার না বন্ধ করেই শুরু করছেন।